বাগজোড়াতে যে মুসলমানরা আছেন, আমাদের এখানকার যা স্থানীয় এই কলসুরে যাবেন, এখানকার স্থানীয় মানুষ আছেন যারা বাংলাদেশ থেকে আসেননি, যারা এই দেশেরই মানুষ, তারা হিন্দু হন আর মুসলমানই হন, আমি সবার জন্য কথা বলছি, তাদের সবাই এটা কাজে লাগবে। 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন, তাদের মা বাবা কোন দেশের নাগরিক বা মা বাবার কি কাগজপত্র আছে কি নেই, এইটা নিয়ে কোনো প্রশ্ন আসবে না। তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক। যদি 87 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করে থাকেন, এইটা হচ্ছে একটা ভাব। তারপরে আবার আইন পাল্টে গেছে। তারপরে বলছে 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বর, এই তারিখটা উল্লেখ করে নিন। 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বর, এর মধ্যে যারা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন, তিনি এখানকার ভূমিপুত্র পরিবারে হতে পারে, তিনি উদ্বাস্তু পরিবারে হতে পারেন। এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন, তিনি ভারতবর্ষের নাগরিক হবেন যদি, এইখানে একটা শর্ত জুড়ে দিয়েছে, যদি তার মা অথবা বাবা, দুজনই নয়, মা অথবা বাবা, তাদের একজন যদি ভারতের বৈধ নাগরিক হন। দেখো 87 সালের 1 জুলাইয়ের আগে হলে মা বাবার প্রশ্ন নেই, কিন্তু 87 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বর, তার মধ্যে জন্মগ্রহণ করলে একটা শর্ত জুড়ে দিল যে তার মা অথবা বাবার মধ্যে অন্তত একজনকে ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে হবে, না হলে তিনি ভারতের মাটিতে জন্মগ্রহণ করলেও জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পাবেন না। এইবারে 2004 সালের 3রা ডিসেম্বরের পর থেকে আজকে পর্যন্ত বা আরো আগামী দিনে 2004 সালের 3রা ডিসেম্বরের পরে যারা জন্মগ্রহণ করেছেন, তার নিজের জন্মের প্রমাণপত্র লাগবে, তার সঙ্গে লাগবে মা এবং বাবা দুইজনেরই নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র। না হলে যে শিশু এই মাটিতে জন্মগ্রহণ করলো, তার জন্মসূত্রে নাগরিকত্ব সে পাবে না। এইটা এই যে 149 কোটি মানুষ, তারা এবং যারা পূর্ববঙ্গ থেকে আসার পরে সেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, পরবর্তীকালে সেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য এই জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্ন। এখন প্রশ্ন হলো, এই যে জন্মসূত্রের নাগরিক, সেটাই বা তিনি কি করে প্রমাণ করবেন? আমি যশোর থেকে এসেছি, আর এখানে কলসুরের একজন মানুষ বা কলসুরের একজন হিন্দু মানুষ, স্থানীয় মানুষ, বা এই যে আমাদের বেলাডাঙ্গায় থাকেন যারা এখানকার স্থানীয় মানুষ মুসলমান, এইবারে তারা যে স্থানীয় মানুষ আর আমি যে বাইরে থেকে এসেছি, এটা প্রমাণ হবে কি করে? এইটা প্রমাণ করার জন্য এখানকার স্থানীয় মানুষেরও এখন কাগজ দিতে হবে। আমি যদি না আসতাম, কেউ যদি না আসতো, তাহলে হয়তো গভর্নমেন্ট এইটা চাইতো না, কিন্তু এখন আমার থেকে এখানকার স্থানীয় মানুষকে আলাদা করবার জন্য সবাইকে এখন কাগজ দেখাতে হবে।
তাহলে এই কাগজটা কি? দেখুন, তারিখটা 87 সালের 1 জুলাই। তার আগে জন্মগ্রহণ করলে তো কিছু লাগবে না, কিন্তু জন্মগ্রহণ যে তার আগে করেছি সে জন্মের প্রমাণপত্র কি? যার বয়স 5 বছর, আপনার আমার সন্তান যারা 5 বছর জন্মের বয়স, তার তো বার্থ সার্টিফিকেট আছে, তাই তো? এখন তো পঞ্চায়েত থেকেই দিয়ে দেয়, তার বার্থ সার্টিফিকেট আছে, ফলে তার সমস্যা নেই। কিন্তু 87 সালের আগে জন্মেছে মানে তার বয়স কত? তার বয়স কত? এই 25 আর ওই 87 মানে ওদিকে গিয়ে 23, 13 আর 25 38। তাহলে 38 বছর বয়স যা, এইরকম কজন মানুষের বার্থ সার্টিফিকেট আছে? এই পুরোনো মানুষের খুব কম লোকের বার্থ সার্টিফিকেট আছে। যারা একটু সচেতন শিক্ষিত তারা হয়তো করেছেন, কিন্তু যারা অসচেতন নিরক্ষর গরিব বোঝেননি, এরকম মানুষের প্রায় 40 বছর বয়সী মানুষের বার্থ সার্টিফিকেট নেই। তাহলে তিনি কি করে প্রমাণ করবেন? আপনি যে এই দেশে জন্মগ্রহণ করেছেন, সিটিজেনশিপ বাই বার্থ, জন্মসূত্রে নাগরিকত্ব চান, মুখে বললে তো অফিসাররা শুনবে না, বললো প্রমাণ দেখান। এই প্রমাণটা আপনি কি দেখাবেন? এইটা হলো আমাদের আজকের এই যে মিটিং, এই মিটিংটা মূলত এই কাগজপত্র সম্পর্কে আপনাদের বলবার জন্য। সে কাগজপত্র আপনাদের কাছে অনেকের কাছে আছে, অনেকের কাছে নেই। যাদের কাছে নেই তারা অনেকে কিন্তু এটা সংগ্রহ করতে পারেন, কিন্তু আপনি তো জানেন না এটা লাগবে, তাই সংগ্রহ করেননি। ফলে আজকে যদি আপনি জেনে যান যে এটা কাজে লাগবে, তাহলে হয়তো আপনার সুযোগ থাকলে আপনি সংগ্রহ করে নেবেন। সেইটাই আজকে এই মিটিং এ আমরা বলছি। গভর্নমেন্ট কিছু পরিসংখ্যান দেয়, পরিসংখ্যান নিয়ে 1969 সাল মানে জয় বাংলার পরের বছর, ওটা 71 হলো, 70 71 69 আগে না পরে? আগে। জয় বাংলার 2 বছর আগে ভারতের পার্লামেন্ট একটা আইন তৈরি করে। আইনটার নাম হলো দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট 1969। 1969 সালে ভারতবর্ষের পার্লামেন্ট আইন তৈরি করে বলে প্রত্যেকটা মানুষের জন্ম এবং মৃত্যু নিবন্ধন করতে হবে, সরকারের খাতায় লিখতে হবে, তার রিসিপ্ট রাখতে হবে। এই আইন তৈরি করে 1969 সালে। দেখেন, আইন তৈরি হয়েছে, আমরা কিন্তু কেউ জানতাম না। কোন পলিটিক্যাল পার্টি তারা এই ব্যাপারে মানুষকে সচেতন করার কোন প্রয়াস নেয়নি। যদি রাজনৈতিক দলগুলো এটা সচেতন করার প্রয়াস নিত, যে রকম আইন তৈরি হয়েছে ফলে সবাই এটা করুন, তাহলে আজকে কিন্তু এত বড় সমস্যায় পড়তে হতো না। যাই হোক, এটা হয়নি বলে সরকার 20 বছর পর একটা সমীক্ষা করে, সমীক্ষা করে দেখার চেষ্টা করে কত মানুষ এই জন্ম মৃত্যু নিবন্ধন করেছে। তারা পরিসংখ্যান দিয়ে গভর্নমেন্ট দেখে যে খুব কম মানুষ এটা করেছে। এই যে খুব কম মানুষ করেছে বলে গভর্নমেন্ট দেখলো ওইটাকে যদি বাধ্যতামূলক করা হয় তাহলে তো দেশে একটা অরাজকতা তৈরি হয়ে যাবে, বেশিরভাগ লোকই বেনাগরিক বলে ঘোষিত হয়ে যাবে আইনত। ফলে তারা ওখান থেকে পিছিয়ে আসে, ওখান থেকে পিছু হতে তারা আইন পরিবর্তন করে। আইন পরিবর্তন করে না, তারা গভর্নমেন্ট একটা গেজেট নোটিফিকেশন জারি করে। কত সালে? 1989 সালে।
আইন হওয়ার 69 সালে আইন হওয়ার 20 বছর পরে বলে যে ঠিক আছে 69 সালে আইন তৈরি হলেও আমরা ওইটা কার্যকরী করব 1989 সাল থেকে। অর্থাৎ 1989 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বার্থ সার্টিফিকেট না হলেও চলবে। কি লাগবে? তারা 7-8টা কাগজের একটা তালিকা তৈরি করলো। সেই তালিকাটা আমি বলবো আপনাদের যে এই কাগজগুলো হলেও চলবে বার্থ সার্টিফিকেট যদি না থাকে। কিন্তু এই যে বিকল্প কাগজগুলো আইনত ব্যবহার হবে, সরকার মানবে, সেইটাও কোন রাজনৈতিক দল কোনদিন প্রচার করেনি। হয়তো তারা জানেই না, তারা কেবল ভোট নিয়ে এক দল আরেক দলের বিরুদ্ধেই উৎসাহ করবার জন্য, তার বিরুদ্ধে আক্রমণ করার জন্যই তারা বক্তৃতা করে। মানুষের প্রয়োজন নিয়ে রাজনৈতিক দল এই জাতীয় পথসভা করে না। যার ফলে 69 সাল থেকে নেমে এলো 89 সাল। এবার 89 সালে একটা পরিসংখ্যান নিল, নিয়ে দেখলো যে তাতেও ভারতবর্ষের অর্ধেক মানুষের জন্মের সার্টিফিকেট নেই। তারা অর্ধেক মানুষই বাদ করে যায়। এইবার তারা আবার একটা ছিল পিছিয়ে 2017 সালে, মানে এখন থেকে 8 বছর আগে, 8 বছর আগে, তারা আবার একটা গেজেট নোটিফিকেশন করলো যে না, ওই বিকল্প কাগজগুলো চলবে, বার্থ সার্টিফিকেট না হলেও চলবে। তারপরে তারা এই 23 সালে, 23 মানে এটা 2 বছর আগে, 2 বছর আগে কাজের ভাই আপনি ওই কাগজ জোগাড় করতে যাচ্ছেন তো, তাহলে এটা শুনে যান, ওই কাগজ লাগবে না। এবার 23 সালে এবার আইন পরিবর্তন করলো। কোন আইন? 69 সালের আইন পরিবর্তন করলো, করে নতুন আইন তৈরি করলো। আইনের নাম হলো দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023, 2023। এই আইন তৈরি করে বললো আগে যা হবার হয়ে গেছে। 2023 সালের 1 অক্টোবর, 2023 সালের 1 অক্টোবর তারপর থেকে যারা জন্মগ্রহণ করবে তাদের কিন্তু জন্মসূত্রে নাগরিকত্ব পেতে গেলে আর বার্থ সার্টিফিকেট ছাড়া অন্য কোনো কাগজ গ্রহণ করা হবে না। তাহলে প্রথম এইটা একটু জেনে নিন, এখন যে বাচ্চা জন্মাবে তার কিন্তু বার্থ সার্টিফিকেটটা অবশ্যই নেবেন। এইটা কিন্তু কেউ ভুল করবেন না। এইবারের প্রশ্ন হলো তাদের বার্থ সার্টিফিকেটের বিকল্প কি? দেখুন, আপনাদের প্রত্যেকের কিন্তু মনে রাখতে হবে যে মূল সার্টিফিকেট হলো বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট নেই বলে বিকল্প কাগজের কথা হচ্ছে। বিকল্প কাগজ যতগুলো পারেন ততগুলো জোগাড় করে রাখুন, যা দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি এখানে জন্মগ্রহণ করেছেন। সেটা হলো বার্থ সার্টিফিকেট, এখানে জন্মেছেন, বার্থ সার্টিফিকেট নেননি। আপনি এখনো যদি দরখাস্ত করেন, তার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ আছে, সেটা আপনি পঞ্চায়েতে গেলে জানতে পারবেন। আপনি 20 বছর আগে জন্মেছেন, বার্থ সার্টিফিকেট নেননি, এখনো আপনি বার্থ সার্টিফিকেট করতে পারেন। তার জন্য নিয়ম কানুন আছে। প্রথমে বলছে 30 দিনের মধ্যে নিতে হবে, দেরি হয়ে গেলে একটা ফি দিতে হবে, ফাইন দিতে হবে, কিন্তু এটা করা যাবে। তার জন্য কিছু আপনি প্রধানের কাছে গেলেই তো প্রধান দেবে না। আপনি বাড়িতে জন্মেছিলেন, আমাদের এখানকার যারা পুরনো ডাক্তার আছেন তাদের কাছ থেকে সার্টিফিকেট নিন। হসপিটালে হয়েছিলেন, স্লিপটা বাড়িতে রয়ে গেছে, বার্থ সার্টিফিকেট করেননি, সেটা নিন। যেভাবে হোক যারা এদেশে জন্মগ্রহণ করেছেন তার জন্য অন্য কোনো কাগজ না হলেও একজন পুরনো ডাক্তার যার তত্ত্বাবধানে আপনার মা বাবা চলবেন,
হাউস ফিজিশিয়ান যাকে বলে, দৌড় দিয়ে যার কাছে গেছেন, এরকম পুরনো ডাক্তার যারা আছে তাদের কাছ থেকে গিয়ে সার্টিফিকেট দিন। যে সমস্ত কাগজপত্র আছে সেই ডেটের সাথে মিলিয়ে কাগজপত্র নিন। ফলে সেটাও কিন্তু আপনাকে আপনার সমস্যা মেটাবার জন্য কাজে লাগবে। আপনি, আমার ধারণা এই এলাকার 40 বছর 50 বছর বয়সী মানুষ যারা, তারা অধিকাংশ, সবাই না হলেও অধিকাংশ মানুষ অন্তত প্রাইমারি স্কুলে নামটা লিখেছিলেন। প্রাইমারি স্কুলে নামটা লিখেছিলেন, 2 পর্যন্ত পড়েছেন, 3 পর্যন্ত পড়েছেন, 5 পর্যন্ত পড়েছেন, 8 পর্যন্ত পড়েছেন। যে স্কুলে পড়েছেন সার্টিফিকেট নেননি, ক্লাস 4 পর্যন্ত পড়েছি, 2 পর্যন্ত পড়েছি, কি সার্টিফিকেট নেব? এরকম তো হয়, চাষবাস করি, ব্যবসা বাণিজ্য করি, লাগে না। ফলে এখন তারা যেখানে যে করেছেন সেখানে গিয়ে সেই সার্টিফিকেটটা নিন। কাসেম ভাই বলছিলেন 2000 সালের বন্যায় প্রাইমারি স্কুলের কাগজপত্র নষ্ট হয়ে গেছে। স্কুলে গিয়ে বলতে হবে নষ্ট যখন হয়েছে আমরা পড়তাম এখানে, আমরা বলছি দরকারে আমরা এভিডেভিট জমা দিচ্ছি যে আমরা স্কুলে পড়তাম, তার ভিত্তিতে আপনি আমাকে সার্টিফিকেট দিন। এখানকার যারা পঞ্চায়েত প্রধান এবং মেম্বাররা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল আছেন, তাদেরও উদ্যোগ নিতে হবে যাতে এই এলাকার মানুষ এই বিপদে না পড়েন, যে কারণে তারাও এই সমস্ত স্কুলগুলোকে বলতে পারে কাগজ নষ্ট হয়ে গেছে, তাহলে কি করে যাবে, দিতে হবে, কারণ মানুষের এরকম বিপদে পড়ে যাবেন। ফলে একটা আন্দোলন এইভাবে তৈরি করতে হবে এবং আমার মনে হয় এটা করতে পারলে একটা বড় অংশের মানুষ এই সুরাহাটা পেয়ে যাবে। ফলে এক্ষুনি এটা নিয়ে কিছু করার দরকার নেই, এক্ষুনি কোথাও এটা জমা দেওয়ার দরকার নেই, শুধু জোগাড় করে রাখুন। আগামী দিনে যখনই লাগবে তখন যাতে গুটোগুটি না করতে হয়। সবাই গিয়ে যদি একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন কাগজগুলো কিন্তু জোগাড় করা যাবে না। এরপরে যেটা বলবো সেটা হলো এই যে এই 16 তারিখে, এই যে জুন মাসের 16 তারিখে জনগণনার নোটিফিকেশন হয়েছে। এই জনগণনার কাজ শেষ হবে 2027 সালে, তাই তো, মার্চ মাসে 2027 সালে এইটা শেষ হবে। তারপরে বেরোতে বেরোতে হয়তো আরো 2-4 মাস 6 মাস লাগবে, রেজাল্ট বেরোবে। কিন্তু জনগণনার কাজ হবে 2টো ধাপে। প্রথম ধাপে বাড়ি বাড়ি যারা আসবেন তারা এই ঘর বাড়িগুলোর খবরাখবর নেবেন। বাড়িতে কটা ঘর আছে, কটা পাকা ঘর, কোনটা মেঝে পাকা, কোনটা ছাদ আছে পাকা, কোনটা মেঝে পাকা, ছাদ অ্যাডজাস্টার, ইত্যাদি ইত্যাদি এই পরিসংখ্যানগুলো নেবেন। তারপরের ধাপ শুরু হবে দ্বিতীয়বার। তখন কয়জন মানুষ, কত লেখাপড়া জানেন, কি আয়, কয় ভাই বোন, ইত্যাদি ইত্যাদি যা যা ওই তাদের একটা তালিকা থাকবে। সেই তালিকায় জিজ্ঞেস করবে, আপনাকে জবাব দিতে হবে, তারা নোট করে দেবে। যেভাবে জনগণনা হয়, এই জনগণনা কিন্তু নাগরিকত্বের প্রশ্ন নয়। এই জনগণনা যারাই বাস করেন সবাই হিসেবটা তারা নেবে। এই কাজে আপনারা সবাই সহযোগিতা করবেন, যা যা তথ্য সঠিকভাবে আপনারা দিয়ে দেবেন। কিন্তু আমাদের একটা আশঙ্কা, আমি হবেই বলছি না, হতে পারে নাও হতে পারে, এই জনগণনার দ্বিতীয় ধাপের আগে হয়তো এনপিআর এর নোটিফিকেশন হতে পারে। এনপিআরটা কি? ন্যাশনাল পপুলেশন সার্ভে অফ ইন্ডিয়া। এই জনগণনার সাথে যা যা আপনাকে প্রশ্ন করছে তারপরে আর 3টে কি 4টে অতিরিক্ত প্রশ্ন করবে। সেই অতিরিক্ত 3টে প্রশ্নে বোঝা যাবে আপনি ভারতবর্ষের নাগরিক কি নাগরিক না। আপনাকে জিজ্ঞেস করবে আপনার জন্ম কোথায়,
আপনি যদি জন্মগ্রহণ করে থাকেন গোপালগঞ্জ, যশোর, খুলনা, সত্যি কথা বললে আপনাকে বলতে হবে আমার জন্ম খুলনাতে, ফরিদপুরে, চিটাগাঙে, তাই তো বলতে হবে। যখনই আপনি এটা বলবেন তখন বলবে ওই যে আগে বলেছি বক্তৃতা শুনতে, আপনি দেশের নাগরিকত্ব নিয়েছেন না। যারা নেননি তারা কি বলবেন? যদি বলেন না, জন্ম দেশের বাইরে, নাগরিকত্ব নেননি, তার মানে আপনার নামটা ওই যা যা বলবেন সব লিখে নেবে, কিচ্ছু বলবে না আপনাকে, সব ফর্মগুলো ফিল আপ করে নিয়ে যাবে, ওখানে একটা ডাউটফুল বলে একটা নোট লিখে দেবে, মানে সন্দেহজনক আপনার নাগরিকত্ব। সমস্যা হয়ে গেল। এইবার যদি আপনার জন্ম এখানে হয় তাহলে আপনি বলবেন আমার জন্ম মসলনপুর, কি নামতলায়, কি বিশের হাতি, তখন সে বলতে পারে আপনার এখানে জন্ম, আপনার কি কাগজপত্র আছে, আপনার বার্থ সার্টিফিকেট আছে, যদি থাকে আপনি বলবেন আছে। জন্ম যদি 87 সালের পরে হয় তাহলে বলবে আপনার বাবার নাগরিকত্বের কি কাগজপত্র আছে। বাবার যদি কিছু না থাকে, বাবার কিছু না থাকলে, ওই যে বাবার 87 সালের পরে যদি জন্ম, বাবার কিছু যদি না থাকে, মার কিছু না থাকে, তাহলে আপনি ডাউটফুলের ইয়েতে চলে যাবেন, কিচ্ছু বলবে না, শুধু এটা লিখে নিয়ে চলে যাবে। এই সমস্যাগুলো আসবে। কিন্তু আপনি যদি প্রাইমারি স্কুলে এসে পড়ে থাকেন, আপনি যদি বলেন আমার জন্ম চারঘাটে, বললে তাহলে আপনার জন্ম এখানে তো কিছু দেখেন, বলে বার্থ সার্টিফিকেট কোনো অত আগে বার্থ সার্টিফিকেট হতো না, বলবেন কিছু একটা দেখেন। আপনি যদি প্রাইমারি স্কুলের সার্টিফিকেটটাও দেন, স্কুল ফাইনালটা থাকলে তো ভালো, অন্তত প্রাইমারি স্কুলের সার্টিফিকেটটা দিলেও কিন্তু হয়তো, আমি কিন্তু হয়তো বলছি, আপনার কাজটা নিতে গেল। কারণ এইগুলো নির্ভর করবে ওই অফিসার বা যিনি আসবেন তার উপর অনেকটা নির্ভর করবে। সে যদি মনে করে ঠিক আছে মিনিমাম একটা পেয়েছি, এইটাতে আমি হ্যাঁ লিখে দিলাম, করতে পারে। আবার যদি একটা খারাপ লোক আসেন যিনি মানুষকে বিপদে ফেলতে চান, তাহলে আপনাকে ডাউটফুলের ইয়েতে ফেলে দিল। সেই জন্য স্কুলের সার্টিফিকেটটা রাখুন। আপনার যদি কোন সময় কোনো LIC কাগজ থাকে